তুমি এখানে এভাবে? দরজায় দাঁড়িয়ে থাকা মৃত্তিকে দেখে জিজ্ঞেস করলেন আরহামের মা। আসসালামু আলাইকুম বলেই মৃত্তি আরহামের পায়ের সামনে বসে পা ছুঁয়ে সালাম করতে লাগল। আরে আরে কি করছো, উঠো উঠো বলেই মৃত্তিকে দাঁড় করিয়ে বলেন, তুমি এখানে এসময়ে? আন্টি ভেতরে গিয়ে কথা বলি, এখানে তো অনেকেই আসতে যেতে দেখবেন। আরহামের মাও এবার এদিক ওদিক তাকিয়ে মৃত্তিকে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিলেন। মৃত্তিকে সোফার রুমে নিয়ে বসতে বললেন। মৃত্তি এক নজর পুরো ড্রয়িং রুমে ঘুরিয়ে নিল। আয়েশা বেগম আবার জিজ্ঞেস করলেন, তা মা তুমি এখানে, আর এই ব্যাগ? মৃত্তির ট্রলি ব্যাগটা দেখিয়ে বললেন, আমি একেবারে চলে এসেছি আন্টি। মৃত্তির কথা শুনে খালি গলায় বিষম খেল আয়েশা বেগম। কি বলছো এসব একেবারে, মানে? আয়েশা। মৃত্তি কিছুক্ষণ ইতস্তত করে বলে ফেলল, আমি আরহাম স্যারের বউ, আমাদের বিয়ে হয়ে গেছে। মৃত্তির কথাটা যেন আরহামের মায়ের মাথায় বজ্রপাতের ন্যায় আঘাত করল। আচমকা যেন মাথাটা ঘুরে গেল, পুরো দুনিয়াটা যেন ঝাপসা হয়ে আসছে। মনে মনে ভাবছে, বিকেলে আসতে বলেছিলাম বলে কি সারা জীবনের জন্যই চলে এলো মেয়েটা? নাকি উনিই চোখে ভুল দেখছে আর কানে ও ভুল শুনছে? মৃত্তি এবার ডেকে বলল, আন্টি আমি মিথ্যা বলছি না বলেই মাথাটা নিচু করে ফেলল। আরহামের মা এখন ও শকে আছেন, যেন কিছুই বুঝতে পারছেন না। তিনি তো প্রায় ছেলেকে বলতেন একটা প্রেম কর তারপর বিয়ে করিস, কিন্তু ছেলে তো না জানিয়ে বিয়েটা ও করে ফেলেছে। ড্রয়িং রুমে এত কিছু হয়ে যাচ্ছে আর সেসব থেকে বেখবর আরহাম ধীরে ধীরে কাপড়গুলো ধুয়ে চলছে। আমি কেন মানব তোমার কথা? আমার ছেলে যদি বিয়ে করত তাহলে অবশ্যই আমাকে বলতো। আয়েশা। আন্টি আমাদের বিয়ে তো অ্যাক্সিডেন্টলি হয়েছে বলেই পুরো ঘটনা বলল শুক্রবারের। আরহামের মা যত শুনছে আর অবাক হচ্ছে, এত কিছু হয়ে গেল অথচ আরহাম একটা বার ও জানালো তাকে। একবার ভাবল মৃত্তি মিথ্য বলছে, কিন্তু পরেই মনে পড়ল আরহামের এ কদিনের অস্থিরতা, বেখেয়ালিপনা সব কিছুই কেমন উগ্র ছিল, যেমনটা আরহাম স্বভাবত নয়। মৃত্তি এখন ও মাথা নিচু করে বসে আছে আর আরহামের মা মৃত্তির দিকে তাকিয়ে ভাবছে, অতটাও খারাপ হবে না এই মেয়েটা আরহামের বউ হলে। ভাবতেই হেসে উঠেন আপন মনে আয়েশা বেগম। সেই হাসিটা মৃত্তির চোখে পড়ে না। হঠাৎই আরহামের গলার আওয়াজ পাওয়া যায় তার রুম থেকে। মা আমি শাওয়ার নিচ্ছি, ধোয়া কাপড়গুলো বালতিতে করে বাইরে রাখলাম, একটু নেড়ে দিও। আরহাম। আরহামের মা ও সুযোগ নেওয়ার চেষ্টা করলেন, তাই মৃত্তির দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, এই মেয়ে যাও, ওটা আমার ছেলের রুম। গিয়ে দেখো সে অনেকগুলো কাপড় ধুয়েছে, যাও গিয়ে বারান্দায় শুকাতে দিয়ে এসো। মৃত্তি ইতি উতি করে বসা থেকে উঠে দাঁড়াল, কিন্তু বুঝল না কি করবে। আরহামের মা এবার কিছুটা তাচ্ছিল্য করেই বললেন, এই যে বউ মা, আমার ছেলের রুম, ওটা হাতের বায় দেখিয়ে। আর আমার ছেলে সেই কখন থেকে কাপড় ধুয়ে যাচ্ছে, যাও ওগুলো বারান্দায় ছড়িয়ে দিয়ে এসো। মৃত্তি ব্যাগটা সোপার পাশে রেখেই আস্তে আস্তে এগুলো আরহামের ঘরের দিকে। এই 2 কদমের রাস্তা ও যেন বিশাল লম্বা মনে হচ্ছে তার। বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। এগিয়ে গেল। আরহামের রুমে থুকেই মৃত্তি ভেজা কাপড় রাখা বালতিটা নিয়ে বারান্দায় চলে গেল। কোনো মতে বারান্দায় কাপড়গুলো ছড়িয়ে দিয়ে রুমে আসল। ততক্ষণে আরহামেরও গোসল শেষ হয়েছে। সে শুধু টাওয়ালেটা পরে বের হল ওয়াশরুম থেকে। দুজন দুজনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল একসাথেই। মৃত্তি তো আরহামকে দেখে নিজের হাতেই চোখ ডেকে ফেলল। আরহাম শুধু টাওয়াল পরনে, ভেজা বুক, চুল থেকে গড়িয়ে পানি পড়ছে। ফর্সা কপালের ওপর কিছু ভেজা জুল লেগে আছে। টোল পড়া গালটা ও কেমন খাঁজকাটা গর্ত হয়ে আছে। ইস, ছেলে মানুষ এতটা সুন্দর হওয়ার কি দরকার ছিল, মনে মনে ভাবছে মৃত্তি।
আরহাম এবার চেঁচিয়ে উঠল, তুমি এখানে কেন এসেছ? এত সাহস হলো কি করে একেবারে আমার বাড়িতে এসে ঢুকেছ? এই চুপ কান্না করছো কেন? এমন করে চুপ কর ফাজিল মেয়ে। আরহাম মা, আরহাম। কিরে কি হয়েছে বলেই দৌড়ে এলেন আরহামের মা। এসেই দেখলেন মৃত্যু করে কান্না করছেন, তবে তার এই কান্নায় চোখে পানি ছিল না। তবে বেশ অবাকও হলেন এত বড় মেয়ে এভাবে ন্যাকামি করতে পারে। যাক ভালোই হলো, বাড়িটা এবার মাথায় তুলে রাখবে নিশ্চিত মেয়েটা। চেঁচামেচি হই হুল্লোড় ছাড়া কি ভালো লাগে নাকি ভাবতেই মুচকি হেসে দিলেন তিনি। কিন্তু আরহাম তো রেগে ফায়ার, মৃত্যুর দিকে তাকিয়ে খুব রাগ হচ্ছে তার। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন এভাবে? আর বৌমা কাঁদছে কেন? কি বৌমা? কে? কিসের বৌমা? মা, তুমি এই মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছ কেন? আরহাম তাহলে কি করব? বাড়ির বউকে বাইরে দাঁড় করিয়ে রাখব যেন মানুষ আমাদেরকে বাজে বলতে পারে? মৃত্যু এখন ও করে চলছে, সাথে ফ্যাচ ফ্যাচ শব্দে নাক টেনে চলছে। আরহামের মা বলল, একদম চিল্লাবি না। বউ মাকে সরি বলে কান্না বন্ধ করা, আমি গেলাম বলে তিনি রুম থেকে বের হয়ে গেলেন। আরহাম বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে বা করবে মাথায় আসছে না তার। আর এ কেমন মা? একটা মেয়ে এসে নিজেকে ছেলের বউ দাবি করল আর তিনি মেয়েকে সোজা ছেলের বেডরুমে পাঠিয়ে দিলেন। মৃত্যু কান্নার ফাঁকে আরহামকে দেখে চলছে। খালি বুকটা দেখে যেন তার হৃৎপিণ্ডের ধুকপুকানি ক্রমাগত বেড়ে চলছে। নিজেই অস্থির হয়ে যাচ্ছে আর ভাবছে এই লোকটা এভাবে কেন সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা উনি কি জানেন না ওনার সৌন্দর্যে কারো চোখ ঝলসে যাচ্ছে? আরহামের চোখ পড়ল মৃত্যুর চোখে। মৃত্যুকে এভাবে অপলক তাকিয়ে থাকতে দেখে তার মেজাজ খারাপ হয়ে গেল। সে ড্রয়ার থেকে নিজের একটা টি শার্ট নিতে নিতে বলল, বেরিয়ে যাও আমার রুম থেকে। মৃত্যু সেভাবেই তাকিয়ে আছে দেখে আরহাম টি শার্টটা গায়ে দিয়ে মৃত্যুর সামনে এসে দাঁড়ালো, তারপর একদম তার মুখের সামনে মুখ এনে আস্তে করে বলল, আমি তোমাকে এতদিন শুধু সাইকো ভাবতাম, কিন্তু আজ বুঝলাম তুমি শুধু সাইকো না, আস্ত একটা বেহায়া। বলেই সে রুম থেকে বেরিয়ে গেল আর মৃত্যু আগের মতোই বরং এবার ফ্রিজ হয়ে রইল। আরহাম তার এতটা সামনে এসেছে, মুখের সামনে এসে কথা বলছিল, তখন তার নিঃশ্বাসের গরম তাপ মৃত্যুর মুখে ছড়িয়ে পড়ছিল। মৃত্যু যেন অন্য কোনো জগতে চলে গেছিল, কিন্তু তাকে মাত্র কয়েক সেকেন্ডেই এ জগতে ফিরিয়ে এনেছিল। যাওয়ার সময় খুব জোরে শব্দ করে দরজা লাগিয়ে নিজের অজান্তেই হেসে দিল মৃত্যু। তারপর সে ও রুম থেকে বেরিয়ে গেল। মৃত্যু আরহামদের বাড়ি এসেছে প্রায় ঘণ্টা খানেক আগে, আর তখন থেকেই মৃত্যুর মা, বাবা, ভাই তাকে কল করে যাচ্ছে, কিন্তু সে কল রিসিভ করছে না বলে খুব চিন্তায় আছে। মৃত্যু তো মোবাইল পার্সে রেখেছে আর সাইলেন্ট করা, তাই কোনো কলই শুনতে পায়নি। আর তার বাবাও বাড়ি ফিরে সব শুনে পাগলের মতো হয়ে আছে, কিন্তু মিরহাদ কাউকেই আসতে দেয়নি। সে বিশ্বাস করে আরহাম আর যাই হোক মৃত্যুর কোনো ক্ষতি করবে না। কিন্তু যখন দেখল ঘণ্টা পার হয়ে গেছে এখনো কোনো সংবাদ নেই, তখন কাজের মেয়ে লিলিকে পাঠিয়েছে। আরহামরা কোনো বিল্ডিংয়ে থাকে সেটা জানলে ও কয় নম্বর ফ্ল্যাটে থাকে তা জানে না। তাই লিলি ওই বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করে আরহামদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে। আরহাম রুম থেকে বেরিয়ে মাকে বলল খাবার দিতে, সে চেয়ার টেনে মাত্রই বসেছে। মৃত্যু ও পেছনে পেছনে টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। কলিং বেল বেজে উঠতেই আরহাম বসা থেকে উঠল গেট খুলতে। আমি দেখতাছি কে আসছে বলেই মৃত্যু পা বাড়াচ্ছিল, কিন্তু আরহাম তাকে আটকে দেয়। কোনো দরকার নেই, মানুষকে দেখানোর প্রয়োজন নেই, তুমি এই বাড়িতে এসেছ এমনিতে, ও একটু পর ঘাড় ধাক্কা দিয়ে বের করবই। আরহাম আরহাম চেঁচিয়ে, কি বলছিস এসব? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? আয়েশা ঠিকই বলছি মা বলেই আরহাম গিয়ে গেট খুলল।
কি চাই? আরহাম: মমমৃত্যু আফা আছে? লিলি: ওহ, ভালোই হয়েছে, কেউ তো এসেছে, বাপ ভাই না হোক। আরহামের কথাটা লিলির খারাপ লাগল। মিরহাদ: মৃত্যু তার বাবা মা লিলিকে খুব আদর করে, মেয়েটা এতিম, ছোট থেকেই তাদের বাড়িতে আছে। আরহামের কথা শুনে তার ভ্রু কুঞ্চিত হয়ে এল। মৃত্যু লিলির আওয়াজ পেয়ে সামনে এগিয়ে এল। কিরে লিলি, তুই এখানে কেন? মৃত্যু: আফা ভাইজান আর খালা পাডাইছে আফনেরে লইয়া যাইতে। লিলি: আমি যাব না লিলি, তুই চলে যা। এই তুমি দাঁড়াও, একে সাথে করে নিয়ে তবেই যাবে। আরহাম: না, আমি যাব না, ওই শাশুড়ি স্যাররে বলেন আমি যাব না। মৃত্যু: আরহামের মা একটু ভ্যাবাচেকা খেয়ে গেলেন, কি করবেন বুঝতে পারছেন না। আফা আইয়া পড়েন, স্যার তো নিজেই আফনেরে বাইর কইরা দিতাছে। লিলি: না, আমি যাব না, তুই যা। বলছি কি বাবু, মেয়েটা যখন যেতে চাইছে না তো কি, যাকে খুশি তাকেই বাড়িতে বউ করে রেখে দিবে? চিৎকার করে বলছে আরহাম। তার মা কাচুমাচু করে বললেন, বাবু, এভাবে দরজা খুলে সিন ক্রিয়েট করার কি কোনো মানে আছে? প্রতিবেশীরা দেখলে কি ভাববেন? ও তোমার প্রতিবেশীদের চিন্তা, তাই তো ঠিক আছে বলেই মৃত্যুর ডান হাতের বাজু ধরে ঘর থেকে বের করে, সাথে সাথে তার ব্যাগটাও বের করে মুখের ওপর গেট লাগিয়ে দিল। এহেন ঘটনায় মৃত্যুর চোখ ছলছলে পানি ভরে আসল। আরহামের মা ও হতবাক, কি করছে আরহাম, আর এতটা হাইপার কেন হচ্ছে? বসে ও তো কথা বলে প্রবলেম সলভ করা যায়। আরহাম গিয়ে চেয়ারে বসে পড়ল। আবার, খিদে পেয়েছে, খাবার দাও। তার মা হা করে তাকিয়ে আছে তার দিকে। কি হলো, খাবার দিবে না? এবার দ্রুত খাবার দিল আরহামের মা আরহামকে। সে মাত্র ভাত মাখতে নিল, তখনই মৃত্যু দরজায় কড়া নাড়ল। বারবার বলে যাচ্ছে দরজা খুলতে। আরহামের মেজাজ আরও খারাপ হয়ে গেল। খাবার না খেয়েই উঠে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। লিলি অনেকবার বলার পরও মৃত্যু গেল না। লিলি, তুই আমার ব্যাগটা লইয়া যা, আমি একবার যখন আইসি আর যামু না। কিন্তু আফা ওই ব্যাডা। মৃত্যু চোখ পাকিয়ে তাকালো লিলির দিকে। না, ওই স্যার তো মনে হয় না আফনেরে ভিতরে যাইতে দিব। প্রথম কথা, ওইডা না ব্যাডা না স্যার, তোর লাইগা উনি তোর দুলাভাই। দ্বিতীয় কথা, আমি যখন কইছি জামু তো জামুই ভিতরে। তুই যা, আর শোন, গিয়া আম্মারে এগুলা কইবি না একদম। মৃত্যু: কিন্তু আফা। কোনো কিন্তু না, যা তুই। তাইলে আপনের ব্যাগ নিলে আম্মা বুইঝা যাইব না। লিলি: না, গিয়া কইবি দুলাভাই কালকা কিন্না দিব সব, এইগুলান রাহে নাই বলেই মৃত্যু লিলিকে পাঠিয়ে দিল। আর সে দরজার সামনেই বসে রইল। লিলি চলে গেল। আরহাম রুম লক করে রাগে ফুঁসছে। শুধু বুঝতে পারছে না এমন কেন করছে সে। মিরহাদের রাগ কি মেয়েটার ওপর দেখানো ঠিক হল? না, এটাই ঠিক হয়েছে। আর যাই হোক, বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। এই বিয়ে মেনে নেওয়া বোকামি। তবুও মানা যেত যদি মেয়েটা মীরের বোন আর সাইকো না হতো। এই মেয়েকে মেনে নেওয়া ইম্পসিবল বলতে বলতে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের ক্লান্তি আর স্ট্রেসে চোখ লেগে এলো তার। ড্রয়িং রুমেই বসেছিল মীর আর তার মা বাবা। তারা অপেক্ষা করছে মৃত্যুর লিলিকে আসতে দেখেই মৃত্যুর বাবা দৌড়ে গেলেন গেটের সামনে। আশেপাশে চোখ বুলিয়ে মেয়েকে খুঁজছেন, কিন্তু না, মৃত্যু নেই। এবার তিনি লিলিকে প্রশ্ন করলেন, মৃত্যু কোথায়, সে আসেনি? লিলি জানালো আসেনি, তবে সাথে সাথে ও বলল, আফা কইছে ওই স্যাররে দুলাভাই কইতাম। আর ওই দুলাভাই আফারে বাইর কইরা দিছে, কইছে ঘরে নিব না। আম্মারে এই সব কিছু কইতে মানা করছে। লিলির কথা শুনে মীর কপালে হাত দিয়ে দাঁড়ানো থেকে বসে পড়ল। কইতে মানা করছে করতে করতে তো সব বলেই দিলই, গাধা কোথাকার। মিরহাদ: মৃত্যুর বাবা এবার হাউমাউ করে কেঁদে দিল।
খুব ভালোবাসেন মেয়েকে। আর এই ভালোবাসাই মেয়েটা এমন বেপরোয়া আর অবুঝ রয়ে গেল। মৃত্যুর মা এবার বলে উঠল, আমি যাচ্ছি মৃত্যুকে আনতে, লিলি আয় তুই আমার সাথে। মিরহাদের মাথায় কিছু আসছে না কি করবে, তবে জানে মা সেখানে গিয়ে মৃত্যুকে খারাপ অবস্থায় দেখলে নিজেকে সামলাতে পারবে না, তাই মীর আবার উঠে দাঁড়াল। এই লিলি আয় তুই আমার সাথে, আর মা তুমি আব্বুকে নিয়ে রুমে যাও বলেই বের হয়ে গেল। আরহামের মায়ের কিছুই ভালো লাগছে না। নিজের বোকামির জন্য মেয়েটা সন্ধ্যা থেকে এখানে ছিলে, আর এখন এভাবে বের করে দিল। আরহামই বা এভাবে বের করল কেন? তাকে আর বিয়ে যদি সত্যিই না হতো তাহলে সে একবার হলেও বলতো মেয়েটা মিথ্যে বলছে, কিন্তু এমন কিছু বলেনি, তার মানে বিয়ে সত্যিই হয়েছে। তিনি আরও অনেক কিছু ভাবতে ভাবতে রুম থেকে কিচেনে যাচ্ছিলেন, তখনই শুনতে পেল গেট ধাক্কানোর আওয়াজ। দ্রুত গিয়ে দরজা খুললেন। এ কি, তুমি যাওনি এখনো? যাব কেন শাশুড়ি, আমি কি যাওয়ার জন্য আসছি? বলেই মৃত্যু আরহামের মাকে ঠেলে ভেতরে ঢুকে গেল। তারপর গিয়ে সোজা সামনের রুমে ঢুকেই বিছানায় শুয়ে পড়ল। রুমটা ছিল আরহামের মায়ের, তবে ডেকোরেশন দেখে মৃত্যু হা করে আছে। ওমা শাশুড়ি, এইটা কার রুম, এত সুন্দর? মৃত্যু, আমার রুম কেন, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এ অনেক সুন্দর, কিন্তু এইটা আপনার রুম হইলে শ্বশুরাব্বা কই ঘুমাইছে? অবাক হয়ে প্রশ্ন করল। সাথে সাথে আরহামের মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তবে মৃত্যুর চোখে পড়ার আগেই স্বাভাবিক গলায় বললেন, বেঁচে নেই তিনি। মৃত্যু ও এবার একটু দমে গেল, মন খারাপ হলো তারও। ও সরি শাশুড়ি, আমি আসলে। না না, তোমার সরি বলতে হবে না, তুমি কি জানতে নাকি? আচ্ছা এবার এটা বল, তুমি বাড়ি ফিরে গেলে না কেন? কেন যাব, বিয়ে হলে তো স্বামীর বাড়ি থাকতে হয় না, তাই আমিও থাকব। আর এখন বাসায় গেলে আম্মা খুব বকত, এমনিতেই আটকাইতে চাইছিল, আমি জোর কইরা আসছি। আয়েশা বুঝতে পারলেন মেয়েটা বয়সেই বড় হয়েছে, বুদ্ধি বিবেক সবকিছুতেই এখন ও অবুঝ অনেক। তবে ভালোই হলো, এই সুযোগে একটা মেয়ে পেলাম। তারপর অনেকক্ষণ কথা বলল মৃত্যু আর তার শাশুড়ি। আর এর মাঝেই মিরহাদ লিলিকে নিয়ে এসে গেছে আরহামদের বাড়িতে, কিন্তু গেটের সামনে মৃত্যুকে পায়নি, তা বুঝতে পেরেছে মৃত্যু সত্যি সত্যিই ভেতরে গেছে। প্রথমে মীরের একটু রাগ হলে ও আবার খুশি হলো, এই ভেবে বোনটা বড় হয়ে গেছে, নিজের সংসার খুঁজে নিয়েছে। শুধু ভয় যেন আরহাম কিছু খারাপ না করে। মিরহাদ বাড়ি এসে মা আর বাবাকে মিথ্যে আশ্বাস দিল সব ঠিক হয়ে যাবে, মৃত্যুকে বউ হিসেবে মেনে নিবে বলেছে। তার বাবা শুনে খুশি হলে ও তার মায়ের মনে সন্দেহ রয়ে গেল। রোহান মীরকে কল করছে অনেকক্ষণ ধরে, কিন্তু ধরার সুযোগ পায়নি মীর। আর রোহান ভাবছে তার দুঃখের সময় বুঝি বন্ধু পর হয়ে গেল, আর তাই অনেক বেশি একাকিত্ব চেপে ধরল তাকে। জিনিয়া আজকাল প্রচুর ঘুমায়। এত ঘুম আসে কোথা থেকে তার অজানা। তবে এই ঘুমের কারণেই বোধহয় কষ্ট থেকে একটু দূরে থাকতে পারে। কিন্তু কতক্ষণ, শুধু ঘুমের সময়টুকুই তো। বাকিটা সময় সাদনানের বিরক্তিকর মেসেজ আর কলে কাটে। মন খুলে কাঁদতেও পারে না। মীর ও কত সহজেই ভুলে গেল তাকে। আচ্ছা, মীর তো ইদানিং খুব পজেসিভ হয়েছিল তার প্রতি, সেটা শুধুই অভিনয় ছিলে? ভাবতে ভাবতেই কেটে যায় জিনিয়ার ও রাত। আরহামের মা একের পর এক প্রশ্ন করছিলেন মৃত্যুকে, কিন্তু মৃত্যু শুয়ে শুয়ে কয়েকটা জবাব দেওয়ার পর চুপ হয়ে গেল। তিনি একটু ঘুরে মৃত্যুর দিকে তাকাতেই দেখলেন মৃত্যু ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ মৃত্যুর দিকে তাকিয়ে থেকে তিনি ও তার পাশেই ঘুমিয়ে পড়লেন। সকালে আরহাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হল। একবার মায়ের রুমের দিকে তাকালো, দরজা বন্ধ, দেখো বেশ অবাক হল। মা আজকে এখনও ওঠেনি, নামাজও পড়েনি নাকি? একা একা বলতে বলতেই সোফার দিকে তার নজর গেল।
মৃত্যুর পার্সটা সোফার মধ্যে পড়ে আছে। আরহাম পার্সটা হাতে উঠিয়ে দেখতে থাকল। উফ, এই মেয়েটা এত পাগল পাগল কেন? বয়সে তো একেবারে ছোট নয়, কাজকর্মগুলো সবই ছোট বাচ্চাদের মতো। তারপর আরহাম পার্সটা হাতে নিয়েই নিজের রুমে চলে গেল আর পার্সটা বিছানার ওপর রেখে দিল। আরহাম ভার্সিটি যাওয়ার কথা ভেবে আবার বের হলো রুম থেকে। কিছুক্ষণ পর উদ্দেশ্য মাকে দেখা উঠেছে কিনা নাস্তা করবে। কিন্তু এখানে ও বিপত্তি, কিচেনে মা নেই, তবে মায়ের রুমের দরজা খোলা। আরহাম এবার মায়ের রুমে ঢুকে মাকে খুঁজতে লাগল, কিন্তু একই মৃত্যু দাঁড়িয়ে আছে আর মা তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। দেখে আরহাম কিছু বলতে চাচ্ছিল, কিন্তু খেয়াল হলো মৃত্যু কি অবস্থায় আছে। তাই আর দেরি না করে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে বসে মায়ের অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর মৃত্যু রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে গেল, তবে এতটুকু সময়ে আরহামের নজর মৃত্যুর দিকে আর মৃত্যুর নজর ফ্লোরের দিকে। কারণ সে শাড়ি পরে বারবার হোঁচট খাচ্ছিল। শাড়ির কুচি ধরে কোনো মতে কিচেনে পৌঁছল। এবার মাও এলেন। আরহাম তখন ও মৃত্যুর দিকে ড্যাবড্যাব করে তাকিয়েছিল, প্রেমে পড়ে না এলিয়েনের মতো চলা দেখে। কিরে, কি দেখছিস? মায়ের কথা শুনে আরহাম চোখ নামিয়ে নিল মৃত্যুর দিক থেকে। কিছু না। এই মেয়ে আবার এসেছে বের করে দেওয়ার পরও। আরহাম, ও যায় নিয়ে আসবে কি করে? এখানেই ছিল। যায়নি মানে রাতে এখানেই ছিল আর আজ থেকে সে নিজের রুমে থাকবে। কারণ তোর বড় মা আর বড় বাবা আসছে, চাচা চাচি। কি চিল্লিয়ে? কখন বলল তারা আসবে আর আমাকে আগে বলনি কেন? আরহাম, শাশুড়ি চায়ের পানি কোনোটায় দিব? মৃত্যু কনফিউজড হয়ে হাতে দুটো ছোট পাতিল নিয়ে জিজ্ঞেস করল। আরহামের মা তার কথার জবাব না দিয়ে চলে গেল কিচেনে। তারপর মৃত্যুকে চা বসানো শিখিয়ে দিল। এরই মাঝে আরহামও এলো কিচেনে। কি হলো মা, কিছু জিজ্ঞেস করছি তো। আর এই মেয়ে, তুমি যাওনি কেন? এত নির্লজ্জ কেন? একবার বললে শোনো না। ঠাস আরহামের মা তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তবে সেটা শুধু দেখানোর থাপ্পড়, জোরে মারেননি, জাস্ট তার কথা বলার ধরন পছন্দ না হওয়ায় দিল। মৃত্যুর সামনে যেন সে লজ্জা পায় আর চুপ হয়। আরহাম ও সত্যিই চুপ হয়ে গেল, তবে মৃত্যুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রইল। আয়েশা বেগম ও ছেলেকে এভাবে দেখে একটু ধমকেই বললেন, তোমার বড় বাবা গাড়ি পাঠাতে বলেছিল, পরে আবার বলল স্টেশনে গাড়ি পেয়ে গেছে আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। আরহামের অগ্নি দৃষ্টি এবার ভীত নয়নে পরিণত হয়ে গেল। সে পুরো বংশে শুধু এই একটা মাত্র মানুষ যাকে যমের মতো ভয় পায়। ভয় না, শুধু রেসপেক্ট। ও আর উনি যদি এসে মৃত্যুকে দেখে না জানি কি হয়। ভাবতেই চোখ মুখ অন্ধকার হয়ে গেল। তবে মৃত্যু খুব মজা পেল আরহামের অবস্থা দেখে। আর একটু খুশি এই ভেবে ও হলো আরহাম নিশ্চয়ই মেহমানদের সামনে ইনসাল্ট করবে না। কিন্তু আবার ভয়ও হচ্ছে, তারা গ্রামের মানুষ যদি মৃত্যুকে পছন্দ না করেন, কারণ সে তো কোনো কাজকর্ম জানে না। মায়ের কাছে শুনেছে গ্রামের মানুষ বউদের কাজকর্ম দেখে পছন্দ করে, এমনকি তার দাদা দাদি ও নাকি তার মাকে কাজের জন্য খুব পছন্দ করতেন। এত সব ভাবনার মাঝে আরহাম হঠাৎ মৃত্যুর মুখের সামনে চুটকি বাজাল। আর সাথে সাথেই মৃত্যুর ভাবনায় ছেদ পড়ল আর সে আরহামের দিকে তাকাল। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখা বন্ধ করে বের হও। এক্ষুনি, এই মুহূর্তে বের হবে। 1 মিনিট ও যেন লেট না হয় বলেই সে মৃত্যুর হাত ধরে টেনে কিচেন থেকে বের করছিল। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। আরহাম বুঝতে পারলে তার বড় বাবা আর মা এসেছে, তাই দ্রুত মৃত্যুকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গিয়ে বারান্দায় রেখে বারান্দার দরজা লক করে দিল, যেন সে ডাকলে ও আওয়াজ রুমের বাইরে না যায়। তারপর বাইরে এলো দেখতে কে এসেছে।
ততক্ষণে তার মা গেট খুলে দিয়েছে আর দেখল দারোয়ান এসেছে। আরহামের মাই বলেছিল কিছু কাজ করে দিতে। দারোয়ান ও কাজ শেষ করে চলে গেল। আরহাম হাফ ছেড়ে বাঁচল আর দ্রুত গিয়ে মৃত্তিকে বারান্দা থেকে বের করে নিয়ে এলে আবারও। সে ভাবছে চাচা চাচি আসার আগে তাকে তার বাড়ি ছেড়ে আসবে। আরহাম মৃত্তির হাত টেনে কেবলই ডোর আনলক করে খুলল আর সামনেই পড়ল বড় বাবা আর বড় মা। আরহামের তো চোখ ছানাবড়ার সাথে ঘামও ছুটছে। বড় বাবার চোখও বেরিয়ে আসার উপক্রম, কারণ আরহাম একটা শাড়ি পরিহিতা মেয়ের বাজু টেনে তাকে বাইরে নিয়ে যাচ্ছিল। উনি যেন ভাবতেই পারছেন না এগুলো চোখের সামনে। তার বড় মা আর নিজের মাও খুব কনফিউজড। আরহাম একবার মৃত্যু তো একবার বড় বাবার দিকে তাকিয়ে ঝাঁকি দিয়ে মৃত্যুর বাজু ছেড়ে একটু সরে দাঁড়াল। আরহামের মা পেছনে থেকে এগিয়ে এসে আরহাম আর মৃত্যুর মাঝ দিয়ে ঢুকে তার চাচা চাচির সামনে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময়ে লেগে গেলেন। আর ওনার কাজে হতভম্ব মৃত্যু, কিন্তু আরহাম এতে অভ্যস্ত। আরহামের মা এই মেয়েকে আরহামের হাত ধরে কোথায় যাচ্ছিল? ভাইজান কোথাও? বড় বাবা তাকে বাড়ি দিয়ে আসছি। তার চাচা এবার ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, আমি জিজ্ঞেস করছি এই মেয়েকে? তার চাচি কাউকে কিছু বলতে না দিয়েই মৃত্যুর সামনে গিয়ে দাঁড়িয়েই তার মাথায় হাত রাখল। সায়নের বাবা, বুঝো না কে হবে এটা? আরহামের বউ। মৃত্যু, আরহাম আর তার মায়ের তো হাল বেহাল, প্রায় ইনি তো না জেনেই বলে দিলেন এটা আরহামের বউ। মৃত্যু কথাটা শুনে খুশি হলেও আরহাম আর তার চাচা দুজনেরই মুখের রং পাল্টে গেল। একজনের ভয় আরেকজনের রাগে। জিনিয়া আজ সকালে ঘুম থেকে উঠেই মিরহাদকে কল করল। মীর প্রথমে অবাক হয়ে পড়ে আবার খুশি হয়ে গেল এই ভেবে জিনিয়া তার সাথে কথা তো বলতে চায়, কিন্তু হয়েছে উল্টো। জিনিয়া কল করে ইনসাল্ট করেছে তাকে। নিজের বোনকে তো লুকিয়ে বিয়ে দিচ্ছে, কিন্তু জিনিয়া দাওয়াত করেই বিয়ে করবে, সামনের মাসে তার বিয়ে। মিরহাদ কথা হারিয়ে ফেলেছে জিনিয়ার কথা শুনে। সব কথা যেন তার মুখে আটকে আছে। কি করবে বুঝতে পারল না। রোহান এখন পুরোপুরি সুস্থ হলেও নিজেকে অসুস্থ ভাবে সে। তাই ভার্সিটিতে ও যেতে ইচ্ছে করে না। নিজের রুমে বসেই সিগারেট টেনে ধোঁয়া ওড়াচ্ছে রুমে। কল্পনাতেই আসছে না তার কি এমন হলো এ কদিনে। মৃত্যু তো আগেও ছিল চোখের সামনে, তখন তো কোনো ফিলিংস অনুভব হয়নি, তাহলে এখন কেন হয়? সে একা একাই হাজারটা কথা ভাবে, কিন্তু কোনো জবাব আসে না মন থেকে। আরহাম ভয়ে চুপসে আছে, কারণ চাচি এমন একটা কথা বলে ফেলেছে যেটা তার মা এখন ইচ্ছে করেই সত্যি বলবে। কি হচ্ছে এসব? কি জিজ্ঞেস করি আমি? কারো মুখে কি রানাই তোমাদের? আর এই মেয়েকে তুমি? মৃত্যু ভয় কেঁপে উঠল এমন কর্কশ গলা শুনে। আরহাম, তুমি কি আদব কায়দা সব ভুলে গেছ? বলি কিচ্ছু কি শেখানো হয় নাই তোমাকে? সালামটাও দিতে জানো না? আসসালামু আলাইকুম। বড় বাবা, আসলে তাড়াহুড়োয় মিস হয়ে গেছে। আরহাম, তা তোমার বউ কি সালাম জানে না? বড় বাবা, ও আমার বউ ন। হ্যাঁ ভাইজান, ও খুব ভালো মেয়ে। মৃত্যু, বড় বাবাকে সালাম করো। মৃত্যু ওর সাথে সাথে একটু ঝুঁকে পায়ে ধরে সালাম করতে নেয় আরহামের বড় বাবাকে, আর তখনই গম্ভীর কণ্ঠে থামতে বলেন তিনি মৃত্যুকে। থামো, থামো, পায়ে ধরতে হবে না। নাম কি তোমার? বড় বাবা। মম মৃত্তিকা। এ কি আরহামের মা তোতলা মেয়ে বিয়ে করিয়েছ? ভারী গলায় বললেন। পড়াশোনা কতদূর? অনার্স প্রথম বর্ষ। মৃত্যু, আচ্ছা বাবা কি করে? সায়নের বাবা। থামো তো, আসতে না আসতেই শুরু করেছটা কি? আয়েশা মেয়ে তো মাশাআল্লাহ, কিন্তু যাই হোক তুই কাজটা কিন্তু একেবারে ভালো করিসনি। মুখ ফুলিয়ে সায়মা বেগম বললেন।
ভাবি আসলে হয়েছে কি, বিয়েটা ওরা নিজেরা করেছে, মাথা নিচু করে বললেন আরহামের মা। কারণ জানেন এখন তার ভাসুর তাকে অনেক কথা শোনাবেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল তিনি কোনো রিয়াক্টই করলেন না, বরং আফসোসের সুরে বলে উঠলেন, আমার ভাইটা নেই, ভাবছিলাম তার হয়ে। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। বড় বাবা, আমি এমনকি। আরহাম, চুপ কর, ভুল করেছিস, মাফ চেয়ে নে। আয়েশা, মা কি বলছো এসব? আরহাম এবার মায়ের দিকে হতাশার দৃষ্টিতে তাকাল। মনে মনে ভাবছে, মা এমন কেন করছে, কি প্রয়োজন এসবের? বড় বাবাকে বললেই হয় মেয়েটা আমাদের কেউ না কোনো কাজে এসেছে, কিন্তু না, তিনি সব উল্টোই করে যাচ্ছেন। না না, মাফ চাওয়ার দরকার নেই, ওরই বাকি দোষ, বয়স তো কম হল না, আমরাই তার বিয়ে নিয়ে মাথা ঘামাইনি। ও আর কতদিন বসে থাকত? আরহামের চোখ বেরিয়ে আসার উপক্রম, আর মৃত্যুর মুখ হা হয়ে গেল। সারের বয়স কম না মানে কি বুইরা বেডা, কি অনেক বেশিই বুইরা? বড় বাবা, মোটেও এমন কিছু না। আরহাম, আচ্ছা মেয়ে না, আসলে বউমা, যাও চা নাস্তা তৈরি করো, কত দূর জার্নি করে এসেছি, কিছু কি দিবে না মুখ দিতে? হ্যাঁ শ্বশুর থুককু। বড় বাবা যাচ্ছি বলেই মৃত্যু শাড়ির কুচি ধরে ধরে কোনো মতে কিচেনে ঢুকল। আরহাম, আমাদের ব্যাগ দুটো নিয়ে রাখো, যে রুমে আমরা থাকব। আরহাম ও চলে গেল ব্যাগ নিয়ে, তবে মুখটাকে বাংলার পাঁচ করে। আরহামের মা, কি বলবো তোমাকেই, তবে সত্যিই এমনটা আশা করিনি আমি, আরহাম নিজে নিজে এমন করবে। ভাবতে পারো ছোটগুলা কি ভাববে এসব দেখে, সেগুলি ওই রাস্তায় চলবে। আশিকুর রহমান, ভাইজান, আমি ও বুঝতে পারছি, কিন্তু কি বলবো, আসলে শুক্রবার করছে বিয়ে, মেয়েটা কাল এসেছে এখানে। তার বাড়ির সামনেই, তার বাবার বাড়ির কেউ আসেনি, হয়তো তারা মেনে নেননি বিয়েটা। কাজের মেয়েকে পাঠিয়েছিলেন মৃত্যুকে নিতে, সে যায়নি। এখন আরহাম তাই তাকে নিয়ে যাচ্ছিল বাড়ি ফিরিয়ে দিতে। আয়েশা, কিন্তু তাই বলে এভাবে বিয়ে কি করে মানা যায়? আর বাড়ি গিয়ে কি জবাব দিবে? বাড়ি ভর্তি মানুষ, আমাদের সবাই যখন বলবে আরহাম বিয়ে কবে করলে? সায়নের বাবা, বাদ দাও, যা হবার হয়েছে। বিয়ে হয়েছে মানে এখন তারা স্বামী স্ত্রী। আমরা আর যাই করি, হয়ে যাওয়া বিয়েটা নিশ্চয়ই ভেঙে দিব না। সায়মা, বিয়ে কেন ভাঙব? এটা পবিত্র সম্পর্ক। কিন্তু, কোনো কিন্তু না, এবার যাও, ফ্রেশ হও, আমি ও ক্লান্ত, খুব ফ্রেশ হয়ে নতুন বউকে নিয়ে নাস্তা করব। আমি কিছু তো আনলামই না, নতুন বউ দেখে কি দিবে গো? আফসোসের সুরে বলল সায়মা। সায়মা, চুপ করো তো, তোমার এই আহ্লাদীপনায় সায়নের বউটা বেয়াদব হয়ে গেছে। এখন আবার আরহামের বউ নিয়ে শুরু করো না, আমার বোনটার সম্বল শুধু দুইটা ছেলেই। আরহামের মাকে উদ্দেশ্য করে সায়নের মা এবার চুপ হয়ে গেলেন, কিন্তু আয়েশা বেগম নড়লেন। ভাইজান, এভাবে বলছেন কেন? ভাবি তো খুশিতে এটুকু বলতেই পারেন। আচ্ছা আচ্ছা, মুখ ফুলানোর দরকার নেই, আমার থেকে টাকা নিয়ে দিও বউকে। আশিকুর রহমান, আরহামের মা মিটি মিটি হাসছেন ভাসুরের কথায়, তবে সায়নের মা এখনো মুখ ফুলিয়ে রইলেন। আয়েশা, কোনো রুমে রাখছে ব্যাগ আরহাম? ভাবি আসেন এখানে, বলে দেখিয়ে দিলেন আহনাফের রুম। আরহামের মা কিচেনে গিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে গেলেন। মৃত্যু চা বানাতে গিয়ে সব চা পাত্তি ঢেলে দিয়ে তাতেই দুধ ঢালছিলে। এই কি করছ এগুলো তুমি? আয়েশা, শাশুড়ি, আমি চা বানাচ্ছি, কিন্তু ভুল করে পাত্তি বেশি পড়ে গেছে। মৃত্যু, উফ আল্লাহ, কি করেছ এগুলো? সরো, আমি করছি বলেই মৃত্যুকে বলল ডেস্কে চায়ের প্যাকেট আছে, সেটা বের করতে। তারপর তিনি নতুন করে চা বসিয়ে আটা গুলে রুটি তৈরির ব্যবস্থা করলেন, কারণ আরহামের চাচা রুটি সবজি ছাড়া নাস্তা করতে পারেন না। মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা।
আরহাম ভার্সিটি যাবে বলে তৈরি হয়ে ডাইনিংয়ে বসে পাউরুটি আর কলা নিয়ে খেতে লাগল। তার মাথা বিগড়ে আছে কি থেকে কি হয়ে গেল। কাল দিনে ওতে সে স্বাধীন ছিল, কিন্তু রাতেই সবটা গরমিল হয়ে গেল। এমনটা হওয়া কি খুব জরুরি ছিল? বসে বসে খাচ্ছিল আর এগুলো ভাবছিল আরহাম, তখন বড় মা পিছন থেকে ডাকলেন, কিরে বাবু, কোথাও কি যাচ্ছিস? বড় মা: হ্যাঁ বড় মা, ভার্সিটি যাব, সময় হয়ে গেছে। আরহাম: ও আচ্ছা, আজকে না গেলে হতো না? বড় মা: না বড় মা, জ্বরের কারণে এমনিতেই বন্ধ করেছি, আবার নতুন ব্যবসার জন্য ও ছুটি নিয়েছি কয়েকবার। আরহাম: আচ্ছা ঠিক আছে, তবে শোন, বাড়ি আসার সময় আমার একটা কাজ করবি? বড় মা: হ্যাঁ বলো না, কি কাজ? স্বর্ণের দোকানে ঢুকে একটা নাকফুল কিনে আনবি বলেই 5,000 টাকা দিল আরহামের হাতে। এ কি করছো? টাকা দিয়ে কি করবে? আমি নিয়ে আসবো, শুধু দেখিয়ে দাও কেমন আনতে হবে। আরহাম: চুপ, আমার জন্য হলে টাকা দিতাম না, কিন্তু এটা আমি তোর বউয়ের জন্য আনাবো, তাই টাকাটা দিচ্ছি। এসেই দেখলাম মেয়েটা নাকফুল পরেনি, তোর পাশে কেমন বাচ্চা বাচ্চা লাগে। বড় মা: মৃত্যু কিচেন থেকে সেদ্ধ ডিম নিয়ে আসছিল, আরহামের জন্য তার মা পাঠিয়েছে। কিন্তু বড় মায়ের কথা শুনে সে চুপ করে দাঁড়িয়ে গেল। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আজ তার। এ কেমন অনুভূতি, কেমন ভালো লাগা, মৃত্যু বুঝতেই পারছে না। কত মিষ্টি লাগছে আজ তার সম্পর্কগুলি। আগে কখনো এমনটা অনুভব হয়নি, হবেই বা কি করে? দাদা বাড়ি সে ছোটবেলায় গিয়েছিল, তারপর আর যাওয়া হয়নি। এত কাছের সম্পর্কগুলো দেখার সুযোগ হয়নি আর। বড় মা: আমি এগুলো চিনি না, কি করে আনবো? তুমি বরং বাদ দাও, এখনকার মেয়েরা পড়ে না এসব। খানিকটা বিরক্ত সে, তবুও নিচু স্বরে বলল কথাগুলো। আরহাম: চুপ কর, তোকে কিছু চিনতে হবে না, তুই দোকানে গিয়ে ভিডিও কল দিবি তোর বড় আব্বুরটায়, আমি দেখে নিব। বলে তিনি কিচেনে আরহামের মায়ের কাছে যাচ্ছিল। পেছনে ফিরতেই দেখলেন ডিমের কাপ হাতে দাঁড়িয়ে আছে মৃত্যু। আরহামের জন্য এনেছ? হ্যাঁ বড় মা, শাশুড়ি দিল ওনাকে দিতে। মৃত্যু: আচ্ছা দাও, ও ভার্সিটি যাবে বলছে। তারপর তিনি সেখান থেকে আলে গেলেন, আর মৃত্যু ডিম নিয়ে আরহামের সামনে রাখতেই সে উঠে যাচ্ছিল। স্যার, ডিমটা খেয়ে যান, শাশুড়ি দিয়েছে। আরহাম চলে যাওয়া স্টপ করে খপ করে মৃত্যুকে টেবিলের সাথে দু হাতের ঘেরে আটকে নিল। রাগে তার কপালের ঠিক মাঝখানটায় রগ ফুলে উঠছে। দাঁতগুলো ও যেন কিরমিরিয়ে উঠল। মৃত্যু আরহামকে রাগতে দেখেছিল কোথাও একবার, কিন্তু আজকের মতো এমনটা দেখেছে কিনা তার মনে নেই। কি ভেবেছ আমি কিছুই বুঝি না? কিছু জানি না। কেন করছো এমন? কি চাই আমার কাছে? যা ছিল তা তোমার ভাই অনেক আগেই নিয়ে নিয়েছে, আর কিছুই নেই যেটা নিয়ে আমাকে কষ্ট দিতে পারবে। আরহাম: মৃত্যু থ হয়ে গেল। কি বলছে আরহাম এসব? স্যার কি বলছেন এসব? আর ছাড়ুন প্লিজ। কেন ছাড়ব? খুব শখ আমার বউ হওয়ার, তাই না? তাই এভাবে পিছে পড়েছ? বলেছিলাম না বিয়েটা মিস্টেক, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, কেউ জানবে ও না, তারপর আবার বিয়ে করে নিতে পারতে। কেন আমার লাইফ হেল করতে? আরহাম তাকে ব্যথা দেয়নি, শুধু হাতের ঘেরে রেখে কথাগুলো বলছিল, কিন্তু মৃত্যু তাতেই ভয় কেঁদে দিল। আর তখনই তার বড় বাবা ও রুম থেকে বের হচ্ছিল। আরহাম বুঝতে পেরেই মৃত্যুকে ছেড়ে দিল আর রেডি থাকতে বলল, কারণ সে আজ বাড়ি ফিরেই মৃত্যুর একটা ব্যবস্থা করবে। মৃত্যু চোখ মুখ মুছে দাঁড়াল। আরহাম ও ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেল। নাস্তা তৈরি হয়েছে? বড় বাবা: হ্যাঁ বড় বাবা, শাশুড়ি বানাচ্ছেন, আপনি বসেন, আমি এক্ষুনি আনছি। মৃত্যু:
সায়নের মা আরহামের মাকে বলছিল বিয়ে তো হয়ে গেছে আরহামের, তাহলে বাড়ি গিয়ে একটা অনুষ্ঠান করলে কেমন হয়। আরহামের মায়ের অনুষ্ঠান নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যা বিয়েটা নিয়ে। আদৌ বিয়েটা ঠিকঠাক মতো হয়েছে কিনা আর ওরা দুজনই বা থাকবে কিনা। মেয়েটা যেতে চায়নি বলে তিনি তাড়িয়ে দেননি, কিন্তু আরহাম সে কতক্ষণ চুপ থাকবে কে জানে। কি রে আয়েশা, কিছু বলছিস না যে? কি বলবো ভাবি, আসলে ভাবছি বিয়েটা ঠিকঠাক হয়েছে কিনা আর মৃত্যুর বাড়ির মানুষ কি বলবে কি করবে কে জানে। ধুর, তুই এ নিয়ে কেন ভাবছিস? বিয়ে যেমনই হোক হইছে তো, আর না হলে ও মেয়েটা ভারী মিষ্টি আরহামের সাথে খুব মানাইছে, তাই না হলে ও আমরা কাজী ডেকে আবার করিয়ে নিব, কি বলিস? তা তো ঠিক বলছেন ভাবি। চুপ কর, আর কিছু বলতে হবে না, আমি আরহামকে বলছি নাকফুল আনতে, আজকেই পরাবো। আরহামের মা আর চাচির কথোপকথনের সময় মৃত্যু ঢুকল কিচেনে, তাই তারা হঠাৎ চুপ হয়ে গেল যেন মৃত্যু কিছু জানতে না পারে। শাশুড়ি বড় বাবা নাস্তা চাইছে। মৃত্যু, এই মেয়ে শাশুড়ি কি? হ্যাঁ শাশুড়ি কি? মা বলবা? আয়েশার তো এমনিতেই মেয়ে নেই, তুমি মা বলবে, খুব আদর পাইবা। বড় মা। আচ্ছা বড় মা বলে তার শাশুড়ির দেওয়া নাস্তা নিয়ে গেল বড় বাবার কাছে। সকাল থেকে মিরহাদ ও তার মা মিলে অনেকগুলো কল দিয়েছে মৃত্যুকে, কিন্তু নো রেসপন্স না দেখে এবার তাদের টেনশন বেড়ে গেল। মৃত্যুর মা ভাবছে তিনি নিজেই আসবেন আরহামদের বাড়ি। জিনিয়া আজ সাদনানের সাথে ঘুরতে যাবে ঠিক করেছে, নিজে থেকেই বলেছে সে। তাই আজ আর ক্লাস করবে না। মৃত্যু দুই শাশুড়ির সাথে ভালোই টাইম স্পেন্ড করছে। দুজনে মিলে তাদের গ্রামের বাড়ির বিভিন্ন বর্ণনা দিচ্ছেন। রোহান ভার্সিটিতে এসে এককোণে বসে আছে প্রফেসরদের রুমে। আরহামকে আসতে না দেখে কল করবে ভাবছিল, তখনই হঠাৎ মনে পড়ল মিরহাদ রাতে কল করে বলেছিল মৃত্যু আরহামের বাড়ি চলে গেছে। তখনই তার কলিজাটায় যেন কোনো ধারালো অস্ত্রের আঁচড় লেগেছিল, কিন্তু সেই আঁচড় মোছার ক্ষমতা তার নেই। তাই আর চেয়ে ও কল দিল না আরহামকে। দুই শাশুড়ি বসে গল্প করছে আর তাদের মাঝে গালে হাত দিয়ে বসে মৃত্যু তা শুনছে। কখনো তারা তাদের শ্বশুরবাড়ি কথা বলছে, কখনো সন্তানদের। মৃত্যু খুব উপভোগ করছে সেই সব কথা। সাথে আরহাম সম্পর্কে ও জানল কিছুটা, সে নাকি খুব ইনোসেন্ট ছেলে। বাড়িতে সবচেয়ে ভদ্র আর শান্ত, তবে রাগটা কন্ট্রোলের বাইরে। অবশ্য সবসময় রাগে না সে, কিন্তু একবার রাগলে তা সহজে কমেও না। এত কথার মাঝে বড় মা বললেন বাড়িতে একটাই বউ ছিল এতদিন, তবে কোনো বাচ্চা ছিল না। এবার তিনি খুব খুশি, আরেকটা বউ হলো, এবার নাতি নাতনির মুখ হয়তো আল্লাহ দেখাবে। কিন্তু কথাটা শুনে মৃত্যু বিষম খেল আর আরহামের মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আচ্ছা বউ মা, তোমার বাড়িতে কে কে আছে? বড় মা। মৃত্যু এবার স্বাভাবিক হয়ে জবাব দিল, তারা দু ভাইবোন। বড় ভাই পড়া লেখা শেষ করে ব্যবসায় আছে বাবার সাথে, মা গৃহিণী। তারপর বাড়ি কোথায় জানতে চাইলে মৃত্যু বলে এ বাড়ির ডান পাশের যে তিনতলা বিল্ডিংটা আছে সেটাই ওদের। এরপর ওরা বেশ সময় গল্প করে তিনকণ মিলে দুপুরের রান্না শেষ করলেন। এর মাঝে বড় বাবা একবার এসে জানিয়ে গেলেন তারা হঠাৎ এখানে কেন এসেছেন আজকেই। আহনাফ স্কলারশিপ পেয়ে গেছে আর সে বড় বাবাকেই আগে জানিয়েছে কল করে। আর সে অস্ট্রেলিয়া এক সপ্তাহের মধ্যে যে কোনো একদিন ডেট পড়বে যাওয়ার। তাই আবদার ছিল তার যেন বড় মাকে নিয়ে আসে এখানে, সে ও কাল চলে আসবে। কিন্তু আরহামকে এখনো কিছু জানানো হয়নি। সারপ্রাইজ দিবে ভাবছে তাই। মৃত্যু রাত থেকে একেবারে ভুলে গেছে সে বাড়িতে একবার ও কল করে কথা বলেনি মা বাবা কি অবস্থায় আছে কে জানে। বাবা নিশ্চয়ই খুব খারাপ অবস্থায় আছে, খেয়াল হতেই সে নিজের পার্স খুঁজতে লাগল। আরহামের মা তাকে কিছু খুঁজতে দেখে জিজ্ঞেস করলেন কি খুঁজছে সে, ও বলল পার্সটা।
তিনি আবার বললেন আরহামের রুমে খুঁজতে, হয়তো সেখানে রেখেছে। মৃত্যু রুমে ঢুকে খোঁজার আগেই পেয়ে গেল, কারণ সেটা বেডের ওপর ছিল। সাথে সাথে নিয়ে মোবাইল বের করে মাকে কল দিল। কলটা রিসিভ হতেই তার বুকটা কেঁপে উঠল, কারণ মায়ের কণ্ঠটা কেমন কান্নামাখা মনে হচ্ছে। হ্যালো আম্মা, কি হইছে তোমার, কথা কও না কেন? মৃত্যু, কি হবে তুই জানিস না? বাড়ি ফিরলি না কেন, কোথায় আছিস? চলে আয় মা, বাড়িতে কাঁদতে কাঁদতে বললেন মিসেস মরিয়ম। না মা, আমি এখন আসুম না, বড় বাবা আর বড় মা আইছে, এখন তাগো সেবা যত্ন করতে হইব না, তুমি যেমনে দাদির করতা তেমনে। মৃত্যু, কে বড় মা বড় বাবা, কি বলছি সেগুলো? উফ মা, বুঝো না, আমার আরেক শ্বশুর শাশুড়ি সারের বড় চাচা চাচি আইছে। আম্মা জানো এ হানে সব ঠিক আছে, শুধু কষ্ট একটাই, কাদো কাদো গলায় বলল। কিসের কষ্ট মা? তুই ঠিক আছিস তো? ধুর মা, আমার কি হইব বললাম না, কিন্তু কষ্ট হইল, হেরা সবাই শুদ্ধ ভাষায় কথা কয়। জানো মা, বড় বাবা মা গ্রামে থাকে, তারাও শুদ্ধ কথা কয়, আমার ভাল লাগে না। মৃত্যু, তুই কি সত্যিই বাড়ি ফিরবি না? কেন, এইটা কি আমার বাড়ি না? জানো কত আদর করে দুই শাশুড়ি আমারে। মৃত্যু, তুই আসলেই স্বার্থপর, এদিকে তোর বাবা মা তোর চিন্তায় পাগল হয়ে আছে, আর তুই অন্যের বাবা মা নিয়ে আছিস। মরিয়ম, বাবা কেমন আছে গো মা? জানি না, তুই চলে আয় মা। না, আমারে তোমরা নিতে আইসো, তারপর যেমন নাইলে খারাপ দেখায় না। আর মা শোনো, আসার সময় মিষ্টি নিয়ে আসবা কিন্তু। মৃত্যুর মা তার কথা শুনে রাগে কল কেটে দিল। মৃত্যুর বাবা মেয়ে শোকে পাগল হয়ে গেছেন এক রাতেই। মা মেয়ের কথোপকথন বুঝতে পেরে খুশি হয়ে গেছেন, আর মনে মনে ঠিকও করে নিয়েছেন মেয়ের বাড়ি যাবেন মিষ্টি নিয়ে। কিন্তু মৃত্যুর মাকে কি করে রাজি করাবেন? কি কইল গো আম্মায়, কখন আইব? জানি না, হুহে বয়সেই শ্বশুর বাড়ির কি বুঝে বলে কিনা মিষ্টি নিয়ে এসো। রাগে গজগজ করতে করতে বলল মৃত্যুর মা, তবে মৃত্যুর বাবার তেমন খারাপ লাগল না। উনি ভাবছেন জামাই কেমন, শ্বশুরবাড়ি কেমন, মেয়ে সব ঠিকঠাক সামলে নিতে পারবে তো? না পারলেই কি মাইয়া আমার চাঁদের টুকরা, মনে মনে ভাবছেন এসব। বউ মা, আমার নামাজ শেষ হয়েছে, খাবার রেডি করো। আশিকুর রহমান। মৃত্যু আরহামের রুমে বেলকনোতে দাঁড়িয়ে নিজের বারান্দার দিকে তাকিয়েছিল। দেখছে লিলিকে দেখা যায় কিনা একবার, ও তাহলে বলবে তার জন্য কাপড় নিয়ে আসতে, গোসল করবে। কিন্তু পরার মতো কাপড় নেই, এই শাড়ি ব্লাউজ ও শাশুড়ি মায়ের ব্লাউজ ও তেমন ফিট না, তবু এক বেলা পরে আছে, এটা চেঞ্জ করা দরকার। কিন্তু বড় বাবার ডাকে শাড়ির কুচি ধরে দ্রুত হেঁটে ডাইনিং এ এলে। কিন্তু কোনো খাবার কোনো পাত্রে বাড়বে বুঝতে পারছিল না, তখনই তার শাশুড়ি এসে আগে টেবিলে পানি আর লবণের কৌটো ঠিক আছে কিনা দেখতে বলল। কারণ খাবারের সময় পানি আর লবণ যদি সামনে না থাকে তাহলে বড় বাবা খুব রাগ করেন। এরপর তার শাশুড়ি একে একে তরকারি, ভাত, সবজি, সালাদ সব গুছিয়ে দিলেন। মৃত্যু জীবনে ও এসব কাজ না করলে, ও আজ প্রথমবার খুব মনোযোগ দিয়ে দেখল সবটা। কেমন যেন নিজেকে সত্যিই বিবাহিত মনে হচ্ছে আজ তার। টেবিলে সব সাজানো হয়ে গেলে মৃত্যু বড় বাবা আর বড় মাকে ডেকে আনল। এরপর তার শাশুড়ি আর চাচা চাচি দুজনেই বসলেন খেতে, আর মৃত্যুকে ও বললেন আরহামকে কল করে জিজ্ঞেস করতে কখন আসবে। আর মৃত্যু ও যেন এখনই বসে তাদের সাথে খেতে। কিন্তু মৃত্যু ইতস্তত করছে, আরহামের নাম্বার নেই তার কাছে। আরহাম ছুটির পর টিচার্স কেবিনে বসে আছে। রোহান লাস্ট ক্লাস করে কেবিনে ঢুকে আরহামকে এভাবে বসে থাকতে দেখে সামনে এলো। কিরে, বের হবি না? রোহান, হুম হব।
তাহলে চুপ করে বসে আছিস কেন, কি ভাবছিস এত? রোহান: কিছু না, বাড়িতে যেতে হবে কিন্তু ভয় লাগছে। আরহাম: ভয় লাগছে মানে? কি হয়েছে বাড়িতে? মীরের বোন বাড়ি এসে উঠেছে রাতে। তার ওপর বড় বাবা, বড় মা আসছে। তারা এসে সেই মেয়েকে দেখে ভেবে নিয়েছে সে আমার বউ। আরহাম: ভাববে কেন, সে তো সত্যিই তোর বউ। রোহান: রোহানের কথায় আরহাম চোখ তুলে রোহানের দিকে তাকালো। তুই বলছিস এই কথা? তুই কি জানিস না কোনো সিচুয়েশনে হয়েছে বিয়েটা? আরহাম: হ্যাঁ জানি, তবে বিয়েটা তো হয়েছে যেভাবেই হোক। মেনে নিতে দোষ কি? আজ নয়তো কাল কাউকে না কাউকে তো করবেই। তাহলে সেটা মৃত্যু হলে দোষ কোথায়? রোহান: দোষ একটাই, সে মিরহাদের বোন। আর আমি সারা জীবন বউ না পেলেও মিরহাদের বোনকে মেনে নিব না বলেই উঠে দাঁড়ালো আরহাম। আর তখন দরজায় দেখল জিনিয়া দাঁড়িয়ে আছে। শিট, মেয়েটা কি সব শুনল নাকি? অবশ্য শুনলে শুনুক, এটা তো মৃত্যুরই বান্ধবী, এ নিশ্চয়ই আগে থেকেই জানে সব। রোহান ও ঘুরে দাঁড়ালো আর জিনিয়াকে দেখে জিজ্ঞেস করল কেন এসেছিল? স্যার, আমি রবিবারের ক্লাস টেস্টটা দিতে পারবো না, ম্যাথ ফ্যামিলি ইস্যু আছে, তাই আজই আমার পুরো পরিবার যশোর যাচ্ছে। তাই জানাতে এসেছিলাম স্যারকে। আরহামকে উদ্দেশ্য করে। ওকে, নো প্রবলেম, এটার কোনো মার্কস তোমাদের ইয়ার এক্সামে যোগ হবে না। আরহাম: ওকে স্যার, থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলে জিনিয়া চলে গেল। আরহাম আর রোহান বের হয়ে গেল। রোহান বাড়ি আরহাম অফিসে যাওয়ার জন্য রওনা দিল, তখনই কল এলো মায়ের নাম্বার থেকে। কিন্তু আরহাম কল রিসিভ করল না। পরপর কয়েকবারই আসলো কল, তবুও ধরল না, আর ধরবে না বলেই ঠিক করেছে। বৌমা, আরহামকে কল দিয়েছ? বড় বাবা: হ্যাঁ বড় বাবা, দিচ্ছি, কিন্তু ধরছে না। মৃত্যু: ভার্সিটিতে কি এখন ও ক্লাস আছে ওর নাকি? বড় বাবা: আজ তো বৃহস্পতিবার, স্যারের তো আজকে দুপুরের পরে কোনো ক্লাস নেই মনে হয়। মৃত্যু: বড় বাবা এবার নিজেই কল দিল আর নিজের নাম্বার থেকে, আর অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করল আরহাম। আসসালামু আলাইকুম বড় বাবা। ওয়ালাইকুম আসসালাম। কল ধরছিস না কেন? এতক্ষণ ধরে যে কল দেওয়া হচ্ছে। ধমকে: সরি বড় বাবা, আমি ড্রাইভ করছিলাম, অফিসে যাব তাই। আরহাম: তো গাড়ি সাইড করে, তারপর ধরা যায় না? যদি কোনো জরুরি কথা থাকে। আর অফিসে এখন যেতে হবে না, বাড়ি আয়। বড় বাবা যখন এগুলো বলছিলেন, বড় মা তখন বারবার সাইড থেকে খুঁচিয়ে বলছিলেন আরহামকে, বলেন আমি যা নিয়ে আসতে বলছি তা যেন আনে। আসছি। এই সেন, কল কাটবি না, তোর বড় মা নাকি কিছু আনতে বলেছে তোকে, সেটা ও নিয়ে আসবে। বড় বাবা বিরক্ত সাথে নিয়ে আসব বলে কল কাটল আরহাম আর ঘাড়ি ঘুরালো শপিং মলের দিকে। মৃত্যু এখন দাঁড়িয়ে আছে শ্বশুর শাশুড়িদের পাশেই, তারা তাকে জোর করেই বসিয়ে দিল খাবার খেতে। এরপর সবাই মধ্যাহ্ন ভোজ শেষ করে নিজের রুমে গেল। মৃত্যু শুধু থেকে গেল সব থালা বাসন পরিষ্কার করতে। তার শাশুড়িরা নিজেরা করতে চেয়েছিল, কিন্তু সে নিজেই তাদের পাঠিয়ে দিল। কিচেনে ঢুকে সব থালা বাসন সিঙ্কে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল সেগুলোর দিকে। কিভাবে কি করবে বুঝে উঠতে টাইম লেগে গেল। তার শাশুড়ি তার জন্য একটা শাড়ি নিয়ে আরহামের রুমে গেল দিবে বলে। হঠাৎ কিচেন থেকে টুংঠাং আওয়াজ এলো আর তিনি শাড়ি হাতেই গেলেন সেখানে। কি করছো তুমি এগুলো? আমি সব থালা বাসন ধুয়ে পরিষ্কার করছি শাশুড়ি। মৃত্যু: হ্যাঁ তা তো দেখছি, কিন্তু এত আওয়াজ করে কেন? ভাইজান খাবার খেয়ে একটু শুয়েছেন, এত শব্দ করলে ঘুমাতে পারবেন না তো। আয়েশা:
ও সরি শাশুড়ি, আর হবে না। মৃত্যি: আচ্ছা, আর হতেও হবে না, যাও গোসল করে আসো। তখন তো জোর করে খেতে বসিয়ে দিয়েছি, গোসলটা ও করতে পারলে না। এই নও বলেই হাতের শাড়িটা এগিয়ে দিল মৃত্যির দিকে। আর একটু আছে, ধুয়ে পড়ে যাচ্ছি। মৃত্যি: না, এক্ষুনি যাবে, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। আর তুমি তো এসব কাজ পারোও না, পরে না হয় শিখে তারপর সবসময় করবে, এবার যাও। মৃত্যি ও গিয়ে আরহামের রুমের বাথরুমটায় ঢোকে। জিনিয়া সাদনানের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে মন বদলে যায়, তাই সে ভার্সিটি চলে আসে। কিন্তু ছুটির পর টিচার রুমে গিয়ে যা শুনল তাতে তার মাথা মস্তিষ্ক যেন সব ঘুরে গেল। কিছুই মাথায় ঢুকছে না, কি করে সে সবটা জানতে পারবে। মৃত্যির সাথে ও রাগ, তাই কথা বলে না। এদিকে সাদনান ও বিয়ের ডেট ঠিক করে গেছে কালই। মৃত্যি কি কোনো বিপদে আছে, নাকি সামনে কোনো বিপদ আসছে তার? যতই রাগ থাকুক, মৃত্যি আর জিনিয়া কেউ কারো কষ্ট সহ্য করতে পারে না ছোট থেকেই। বরং দুজন দুজনকে সবসময় কষ্ট থেকে আগলে রাখার চেষ্টা করেছে। মিরহাদ সকালে অফিসে গেছে না খেয়ে, দুপুর পেরিয়ে গেছে, এখন ও খায়নি, হয়তো খিদেও পাচ্ছে না। যেখানে মনের খোরাক জোগানো অসম্ভব হয়ে গেছে, সেখানে পেটের খোরাকের চিন্তাও আসে না। এই তো সেদিনের কথা, অফিসে অ্যাক্টিভিটি ভালো বলে বাবা তাকে প্রমোশন দিয়েছে। আর তার পদবি সামান্য অ্যাকাউন্ট্যান্ট থেকে এখন ম্যানেজার হয়েছে, তাতেই সে ভাবছিল বাড়িতে জিনিয়ার কথা বলবে। কিন্তু ভাগ্যটা অত ভালো না তার, আর সবচেয়ে বড় কথা, মানুষ যা চায় তা পায় না। এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। আরহাম শপিং মলে গিয়ে একটা জুয়েলারি শপে ঢুকল। একজন স্টাফ এসে জিজ্ঞেস করল, স্যার কি নেবেন? নেকলেস, ইয়ার রিং, ব্রেসলেট বা অন্য কিছু? না, একটা ডায়মন্ডের নাকফুল দেখান, সিম্পল এর মধ্যে। আরহাম: তারপর লোকটি 3540টার মতো ডায়মন্ডের নাকফুল দেখালো। আরহাম সবগুলো দেখে একটাতে তার চোখ আটকালো, একেবারে ছোট্ট স্টারের মতো। হয়তো মৃত্যির সরু চিকন নাকটায় সেটা খুব মানাতো ও, কিন্তু আরহাম ভাবছে ওই সাইকোর জন্য এত সুন্দর নোজপিন নেওয়ার কোনো মানে হয় না। তাই সব ছেড়ে একটা শুধু ডায়মন্ড বসানো ছোট্ট এক পাথুরে নোজপিন নিল। তারপর বিল মিটিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মৃত্যি গোসল করে শাড়ি হাতে নিয়ে পরার অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পরতে পারছে না। সকালে তো শাশুড়ি মা পরিয়ে দিয়েছিল, কিন্তু এখন কি করবে তাই ভাবছে বাথরুমে দাঁড়িয়ে। মৃত্যির মা কোনোভাবেই মৃত্যির ওখানে থাকা পছন্দ করছেন না। রোহান নিঃসন্দেহে খুব ভালো ছেলে, আর সবথেকে বড় কথা, সে মৃত্যিকে ভালোবাসে। তাই যে করেই হোক মৃত্যিকে নিয়ে আসবেন উনি, আর খুব শীঘ্রই ডিভোর্সও করাবেন। একটি মাত্র মেয়ে, খুব ধুমধামে বিয়ে দিবেন রোহানের সাথে। তিনি তাড়াতাড়ি লিলিকে নিয়ে ঘরের কাজকর্ম শেষ করতে লাগলেন। বিকেলেই যাবেন আরহামদের বাড়ি। মিরহাদ বাড়ি ফেরার আগেই তিনি মৃত্যিকে নিয়ে আসবেন বলে ঠিক করেছেন। মেয়ের বোকামোর জন্য মেয়ের জীবন তো আর নষ্ট করার কোনো মানে হয় না। আরহাম কলিং বেল বাজাতেই তার বড় মা এসে গেট খুললেন। ও, তুই ফিরেছিস? যা বলেছিলাম এনেছিস তো? বড় মা: কি আনতে বলেছিলেন ভাবি? আয়েশা: নতুন বউয়ের মুখ দেখে তো কিছু দিতে পারলাম না। জানতেই পারলাম না ছেলে বিয়ে করেছে, তাই একটা নাকফুল আনতে বলেছিলাম। বড় মা: ওহ ভাবি, আমি তো এসব খেয়ালই করিনি, আমি ও তো কিছু দেইনি। মন খারাপ করে বললেন আয়েশা বেগম। আরহাম দরজায় দাঁড়িয়ে মা আর চাচির এসব কথা শুনে খুব বিরক্ত, তাই পকেট থেকে নাকফুলটা বের করে চাচির হাতে দিল। আমি কি এবার ভেতরে যেতে পারি? আরহাম: আরে তুই ভেতরে আয়, বাইরে কে থাকতে বলেছে?
তারপর তার মা আর বড় মা দুজন তার মায়ের রুমে গেল। আরহামের মা ও আলমারি থেকে নিজের একটা চেইন বের করলেন। চেইনটা উনি বিয়ের রাতে পেয়েছিলেন স্বামীর থেকে উপহার। কিন্তু আজ তো মানুষটা নেই, তাই এটাই দিবে বড় ছেলের বউকে, তাই ঠিক করলেন। আরহাম রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে বাথরুমের দিকে যাচ্ছিল। মৃত্যু দরজা খোলার আওয়াজ পেয়ে ভেবেছে শাশুড়ি মা এসেছে রুমে, তাই সে শাড়িটা হাতে নিয়ে ব্লাউজ পেটিকোট পরেই বেরিয়ে এলো। আরহাম বাথরুমের দরজার মুখোমুখি ছিল আর তখনই মৃত্যু বের হচ্ছিল, তাই মৃত্যুর মাথা আরহামের বুকে ধাক্কা লাগল। উফ আল্লাহ, ক্যাডা রে বলে উপরে তাকাতেই মৃত্যু চিৎকার করে উঠল। আরহাম ও দিক বিদিক বুঝতে না পেরে মুখ চেপে ধরল মৃত্যুর। চুপ, একদম চুপ, ফাজিল মেয়ে যখন তখন শুধু চিৎকার করার কি মানে? বাড়িতে মা, বড় বাবা আছে, তোমার ফালতু চিৎকারে আমার মান সম্মান সব যাবে। মৃত্যুর মুখ আরহামের হাতে বন্দি, তাই সে কিছু বলতে পারছে না। কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আসছে। আরহাম মুখ না কেমনভাবে চেপে আছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে প্রায়। আরহামের এবার খেয়াল হতেই সে মৃত্যুর মুখ থেকে হাত সরিয়ে মেয়েও আর মৃত্যু ও দ্রুত উল্টো ঘুরে বাথরুমের দিকে। আমার রুমে ঢোকার সাহস কি করে হয়েছে তোমার? আর এভাবে সামনে আসারই মানে কি? ফাঁসানোর বুদ্ধি বের করেছ এটা তা না? কি ভাবো আমাকে সস্তা কোনো ছেলে যে একটু বাজে কিছু করলে বা দেখালেই পটে যাব? রাগে গজগজ করতে করতে আরহাম কথাগুলো বলছিল। আমি ইচ্ছে করে আসিনি, শাশুড়ি পাঠাইছে এই রুমে। মৃত্যু, ড্রামা বন্ধ করো, তোমার চালাকি আমি বুঝব না ভেবেছ? ভার্সিটির প্রথম দিন থেকেই আমি দেখেছি তুমি কেমন ফালতু সাইকো মেয়ে। 5 মিনিটের মধ্যে আমার রুম ত্যাগ করবে, ইভেন আমার বাড়ি ও মনে থাকে যেন। আরহাম এবার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। মৃত্যু পেছনে ফিরেই বলে উঠল, আমি শাড়ি পরতে পারি না। একটু আর কিছু বলার আগেই ধারাম করে শব্দ হল। মানে আরহাম জোরে দরজাটা বন্ধ করে চলে গেছে। বেডা শয়তান, তুই আমার কেরাস না, লুইচ্চা হুদাই বকে। দেখিস তোর বউ তরে রাইখা হিরো আলমের লগে ভাগব। একা একাই বিড়বিড় করে বলছিল, তখনই আবার দরজা খোলার আওয়াজ পেল। চলবে।